ভালোবাসা তো জোর করে হয় না। বাবা তাকে বলতে পারতো যে ছেলেটা তোমাকে বিয়ে করতে রাজি নয় দৌড়তি, সে মেনে নিত। বাবা তার কাছে কেন মিথ্যা বলল? এত বড় মিথ্যা যে বলছে ছেলেটা তাকে খুব পছন্দ করেছে, ছেলেটা খুব ভালোবাসে। মিথ্যা, সব মিথ্যা মনে হচ্ছে এখন তার কাছে। আজ সে খুব ভালো করে বুঝতে পারছে টাকা দিয়ে সম্পর্কও কেনা যায়, তার সাথে অভিনয় করা মিথ্যা ভালোবাসাও। দৌড়িতে তৌকিরের মুখের দিকে তাকিয়ে রইল। চোখে লালচে ভাব হয়ে আছে, বোঝা যাচ্ছে আর একটু কিছু হলেই হয়তো কেঁদে ফেলবে সে। খুব কষ্টে নিজের চোখের পানি লুকোনোর চেষ্টা করছে। তৌকির দৌড়িদিকে বলল, যাও ফ্রেশ হয়ে এসো, এ ভারী পোশাক ছেড়ে পাতলা সালোয়ার কামিজ পরে এসো। দুজন মিলে নামাজ পড়ে নিই একসঙ্গে, বাদ বাকি কথা পরে হবে। দৌড়তে চুপচাপ উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলো। তারপর দুজন মিলে নামাজ আদায় করে নিল একসঙ্গে। আর কিছু না বলে শুয়ে পড়ল। এর মধ্যে কিছুটা দূরত্ব মেনটেন করা হয়েছে, মাঝে একটা কোলবালিশ রাখা হয়েছে। রাতে আর তেমন দুজনের মধ্যে কথা বলা বা কিছুই হয়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আর তৌকিরকে দেখেনি দৌড়তি। চোখের পাতা মেলতেই দেখলো বিছানা শূন্য হয়ে পড়ে আছে, সে ছাড়া ঘরে আর কেউ নেই। তারপর ফ্রেশ হয়ে খাবার টেবিলে চলে আসে সে। সবাই নাস্তা করে চলে গেছে। সবাই বলতে এই বাড়িতে কেউ কারোর জন্য অপেক্ষা করে না, কখনো একসঙ্গে খাবারও খায় না। দৌড়তি রুটিতে জ্যাম জেলি ভরাতে ভরাতে খেতে থাকে। একটু পর দৌড়তির বাবা জয়নাল শেখ নিচে নেমে আসেন। দৌড়িতে তার বাবার দিকে ফিরেও তাকায়নি, নিজ মনে খাবার খেতে থাকে সে। মেয়ের এমন ব্যবহার, এর মানেটা খুব ভালো করেই বুঝতে পারলেন জয়নাল শেখ। তাই আস্তে করে মেয়ের পাশে বসে তার মাথায় আলতো করে হাত দিয়ে যান তিনি। হয়তো ভালোবাসা, স্নেহ, ভরসার খাতিরে। বাবা জয়নাল শেখ দড়িতের মাথায় হাত দিতেই দড়িতে এক ঝটকায় দূরে সরিয়ে দেয়। খুব রাগে অভিমানে বাবার চেহারার দিকে সে ফিরেও চায় না। রাগের কারণ অবশ্য জানা জয়নাল শেখের। জয়নাল শেখ মেয়েকে বলল, আমাকে মাফ করো মা, আমি মিথ্যে বলছি। তবে ছেলেটা তো অন্য কাউকে আর ভালোবাসে না, তোমাকে সে একদিন মেনে নেবেই। দৌড়তি এবার তার বাবার দিকে কঠিন দৃষ্টিতে তাকিয়ে ইশারায় বলল, টাকা দিয়ে ভালোবাসা কিনে দিলে তুমি আমায়, যে ভালোবাসা কখনো মন থেকেই হবে না। আমি বুঝে গেছি, আমার মতো বাক প্রতিবন্ধীকে কেউ মন থেকে ভালোবাসবে না। জয়নাল শেখের কলিজা যেন পেটে চৌচির হবার দশা। আসলে কি জবাব দেবে সে? সত্যি তো, ছেলেটা মেন্টাল টর্চার করে বিয়েতে রাজি করেছে। সে তো এই বিয়েতে রাজি ছিলই না। এর থেকে তারা নয় দূরেই থাকতো। সে হয়তো আরও মেয়ের কষ্ট বাড়িয়ে দিল। জয়নাল শেখ মেয়ের কথার জবাব দিতে পারল না। না কেন? শুধু এক নাগাড়ে মাপ চাইলেন। তবে তিনি ভরসা দিলেন, একদিন সব কিছু ঠিক হবে দৌড়দি, আর তুমি হবে সবার থেকে বেশি সুখী আমার মা। কিন্তু দৌড়তি মানল না। খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড়ে নিজের ঘরে চলে গেল, কান্না লুকিয়ে। একটু পর দৌড়িদিকে তার মা ঘুরে একবার দেখে নিয়ে বলল, এভাবে দৌড়ে গেল কেন ও জয়নাল? দৌড়িতে ঘরে যাবে ঠিক সেই সময় দৌড়িতির মা আলফা খানম নেমে আসলেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন পছন্দ করেন তিনি, খুব মডার্ন বলাও যাবে না। মহিলা হয়ে আলফা খানম পুরো শেখ পরিবারের দায়িত্ব নিয়েছেন তিনি। সেই থেকে অফিস সামলাতে সামলাতে সন্তানের সংসার মাথা থেকে নামিয়ে দেন তিনি। জয়নাল শেখ বাইরে সামলে এসে আবার তার আদরের মেয়ে দৌড়িদিকে সামলাতেন। জয়নাল শেখের দুই ছেলে ও ছেলের বউ বাইরে কানাডায় থাকেন। মেজো ছেলে কাফেল আর ছোট মেয়ে দৌড়িতি। বাড়ির বেশিরভাগ সদস্য কানাডায় অবস্থান করেন। দৌড়িতির বোবা হওয়ার পিছনে অবশ্য কারণ আছে। আলফা খানম 3 সন্তান জন্ম দেওয়ার পর নিজের ক্যারিয়ার অর্থাৎ ব্যবসা অফিসে মনোযোগী হয়ে পড়েন। তার বেশ কিছু মাস পর জানতে পারেন তিনি আবার প্রেগনেন্ট। কিন্তু তিনি এই বাচ্চাটা আর নিতে চাইছিলেন না। তো অনেক অপারেশন পিল খাওয়ার পরেও দৌড়িতিকে ফেলতে পারেননি তিনি। আল্লাহ যাকে পৃথিবীর আলো দেখাবেন তাকে কে আটকাতে পারে পৃথিবীতে আসতে? এসব কাজে বেশ ঝগড়া অশান্তি সৃষ্টি হয় জয়নাল শেখ ও আলফা খানমের মধ্যে। কোনো কিছুতেই কিছু হয় না। অবশ্য পৃথিবীর মুখ দেখে দৌড়িতি। তবে অতিরিক্ত বাচ্চা ফেলে দেওয়ার পিল খাওয়ার দৌড়তির মধ্যে একটি কমতি নিয়ে জন্মায়, আর সেটা হলো সে কখনো কথা বলতে পারবে না, তবে তার দৃষ্টি খুব প্রখর।
একবার যা দেখে তা আর দ্বিতীয়বার দেখতে হয় না, খুব ভালো করে মনে থাকে তার। আর আলফা খানম এই 4 নম্বর বাচ্চার প্রতি তেমন টান নেই বললেই চলে। জয়নাল শেখ বাবা হয়ে মার দায়িত্ব পালন করে গেছে দৌড়তির জন্য। আলফা খানমের কথার কোনো জবাব দেন না জয়নাল শেখ। সে মুখ বন্ধ করে নিজের ঘরের দিকে পা বাড়ায়। আলফা খানম বেশ বিরক্ত হলেন বাপ মেয়ের এমন আচরণে। তাই নিজেও আর কিছু না বলে কাউকে ফোন করতে করতে বেরিয়ে গেলেন বাড়ি থেকে। ঘরে ঢুকে বন্দি খাঁচার ভিতর রাখা সেই টিয়া পাখির দিকে তাকিয়ে রইল দৌড়তি। বাবা জয়নাল শেখ একসময় বলেছিল, পাখিটাকে বন্দি করে রেখো না, উড়িয়ে দাও। দৌড়তি তখন তার ইশারায় বুঝিয়েছিল সেও তো একটা বন্দি পাখি, সে কখনো মন খুলে উড়াল দেবে। আরও এই ইশারাই বলল, যেদিন তার নিজের মনে হবে যে মন খুলে হাসতে পারছে, নিজেকে মুক্ত পাখির মতো মনে হচ্ছে, ঠিক সেদিন এই পাখিকে নিজ হাতে মুক্ত করে দেবে সে। টিয়া পাখির একটা নামও দিয়েছে দৌড়তি, তার নাম হলো ইতি। পাখিটা কথাও বলে, মানুষের বলা শব্দগুলো নকল করে বলতে পারে। দৌড়িতে আবার কথা বলা পাখি বেশ পছন্দ তার। ইতির কাছে যেতেই ইতি ডেকে উঠল, দতি দতি শোনো, চুপি কথা শোনো। দৌড়িতে পাখির কাছাকাছি চলে গেল। বোবা মানুষেও মনে মনে কথা থাকে, তাদেরও কল্পনা থাকে, আর থাকে মনে শব্দ বুনন। চোখ দুটো দিয়ে তাকিয়ে রইল মেয়েটা পাখির দিকে, আর মনে মনে বলল, আমি কেন তোর মতো একটু কথা বলতে পারি না ইতি? একটু কথা বলতে পারলে হয়তো সবাই মূল্য দিত আমায়। সারাদিন আর ঘর থেকে বের হলো না দৌড়তি। চুপচাপ নিজের ঘরে বসে জানালা দিয়ে বাইরে থাকা রঙ্গনা ফুলের গাছটা দেখতে থাকলো সে। এই করে পুরো দিন শেষ, রাত নেমে আসলো। রাতের খাবার খাওয়ার জন্য বাড়ির সবাই দরজায় এসে ডাকলেও মেয়েটা দরজা খুলল না। গভীর রাতে না খেয়ে শুয়েছিল সে। না খেয়ে ঘুমিয়ে পড়লে দৌড়তি। মেয়েটা নিজেকে ছোট থেকেই একা রাখতে থাকে। যখনই মন খারাপ হয় নিজেকে ঘরবন্দি করে ফেলে সে। সারা দিন কেটে যাওয়ার পর ঠিক রাত 12টার দিকে গম্ভীর কণ্ঠে কেউ একজন ডাক দিল, এই যে দৌড়তি, দরজাটা খুলুন। দৌড়তির এক রাতের মধ্যে চেনা হয়ে গেছে কণ্ঠটা কার। দরজা খুলতেই তকির ঘরে প্রবেশ করলো। হাতে কিছু একটা ছিল প্যাকেটের মতো, তা খাটে রেখে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল সে। মনে মনে ব্যাকুলতা। গল্পের দ্বিতীয় অংশ লেখনীতে শিরিন পিয়াদা।